নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা তৃণমূল ছেড়েছিলেন। আপনারা জানেন 20 জন এমপি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে এনসিপিআই তে যোগদান করেছিলেন। দিল্লিতে তাদের জন্য বৈঠক হলো, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিজেপির মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হলো, স্পিকারের কাছে গেলেন, চিঠি দিলেন, তারা এনসিপিআই দলে জয়েন করেছেন। তো এখন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা যারা 20 জন আছেন, তারা কিন্তু এমন চক্রবুয়ে ফেসেছেন, সেখান থেকে কিন্তু আর বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না। এবং যেটা হয়েছে যে এখন কিন্তু বিজেপির দরজাও বন্ধ। আমি আগে কয়েকটা ভিডিও করেছিলাম যে বিজেপি দরজা খুলে দিলে এরা হয়তো বেঁচে যেতে পারে, মানে সদস্য পদটা বেঁচে যেতে পারে, সেই পথ বন্ধ। এবং তৃণমূল সম্ভবত কিছুদিনের মধ্যেই এদেরকে সদস্য পদ খারিজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, সেরকমই ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো আজকের আমি যে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা চক্রভুয়ে ফেসে গেছেন, কি কি কারণে, সেই নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব, এবং কেন বিজেপির দরজা তাদের জন্য বন্ধ হয়েছে, এবং স্পিকার যদি এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে তৃণমূল খুব শীঘ্রই হয়তো সুপ্রিম কোর্টে যাবে। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, তারও অনুরোধ রইল। তো আসছি যে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এত ঢাকঢোল পিটিয়ে গেলেন, তাদের জন্য পদ বাতলে দিল বিজেপির নেতারা দিল্লির। তারা গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন, করে এনসিপিআই তে যোগদান করলেন, যে না, এখন সরাসরি বিজেপিতে যোগদান করার দরকার নেই, তোমরা এনসিপিআই তে যোগদান করে যাও। বিজেপিতে যোগদান করার সংখ্যা কিন্তু তাদের কাছে ছিল, কারণ তারা 19 জনের বেশি, 19 জন হলে করতে পারবেন 2/3 মেজরিটি, একসঙ্গে ভেঙে বেরিয়ে আসলে আরেকটি রাজনৈতিক দলে যেতে পারতেন। কিন্তু এনসিপিআই এর নাম গুণগোত্রহীন দল, তার কোনো লোকসভাতে বা কোনো রাজ্য বিধানসভাতে তাদের কোনো স্বীকৃতি নেই। তো সেখানে এনসিপিআই তে জয়েন করলে তাদের সদস্যপদ খারিজ হবে, সেই নিয়ে 19শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন স্পিকারের কাছে, এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা করে এফিডেভিট জমা দিয়েছিলেন যে এদের সদস্যপদ খারিজ করে দেওয়া হোক। এইভাবে দল ভেঙে বেরিয়ে একটা নামকুলগোত্রহীন দলে এটা যাওয়া যায় না। তো স্পিকার সেটাকে ঝুলিয়ে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে আবার রিমাইন্ডার দিয়েছিলেন, আবার গত বুধবার দিন আবার স্পিকারের কাছে গিয়ে তৃণমূলের অন্য সাংসদদের নিয়ে গিয়ে স্পিকারকে বলেছেন যেটা নিষ্পত্তি করতে, কারণ আমরা যেটা জানিয়েছি প্রায় 2 মাস হতে চললো, আপনি কিন্তু করেননি। প্লাস যে এই সদস্যরা আমাদের যে সময় দেওয়া হয় বক্তব্য রাখার জন্য বিভিন্ন ডিবেটে, তার একটা সময় তারা নিয়ে নিচ্ছে, যে তার ফলে তৃণমূলের যে সাংসদ যারা, তারা বক্তব্য রাখতে পারছেন না, এবং আসন পুনর্বিন্যাস হয়ে গিয়েছে। প্লাস এরা যখন লোকসভা যেতে বক্তব্য রাখছেন, তাদের নামের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে। তো এইটা চলতে পারে না, আপনি সিদ্ধান্ত নিয়ে এদের সদস্যপদ খারিজ করুন, আদারওয়াইজ আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হব, এরকম একটা তিনি যে স্পিকারের সঙ্গে দেখা করে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন। তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনুন। করেছিলাম দুটো কারণে। এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে, এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনও দেওয়া হয়নি। তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল, খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম, এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম, এবং কল্যাণদা সাসপেনশন নিয়েও আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই।
তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। অভিষেকের বক্তব্য শুনলেন আপনারা, এবং আমি বলছি যে কেন এইখানে সমস্যাটা হয়ে গেল। স্পিকার এনসিপিআই হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদের হচ্ছে স্বীকৃতি দিতে পারবেন না। তিনি জানেন যে দিলে সেটা খারিজ হয়ে যাবে যদি তৃণমূল হচ্ছে সুপ্রিম কোর্টে যায়, এই জন্য তিনি ঝুলিয়ে রেখেছেন। এবার হচ্ছে যে বিজেপি তো তারা এখন ঢুকতে পারবেন না, কারণ হচ্ছে বিজেপির যেটা হয়েছে তাতে যেটা জানা যাচ্ছে যে বিজেপি ওই এনডিএর মিটিং এ তাদেরকে ডাকছে এনসিপিআই বলে, ভোজ টোজ হচ্ছে, ব্রেকফাস্ট লাঞ্চ এসব হচ্ছে, কিন্তু তাদেরকে বিজেপিতে নিতে চাইছে না। দুটো কারণ আছে। একটা হচ্ছে যে 3 জন মুসলিম সাংসদ রয়েছেন মুর্শিদাবাদের, তাদেরকে বিজেপি নেবে না বা তারাও বিজেপিতে যোগদান করবেন না, জানিয়ে দিচ্ছেন পরিষ্কার। 17 জন হয়ে গেলে তারা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়ে যাবেন, এইটা একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন না যে এরা তৃণমূলের টিকিটে জিতে আসা লোকগুলো বিজেপিতে যোগদান করবে। এরা চাইছে যে বাইরে থেকে দাঁড়িয়ে আমাদের বিলে সমর্থন করুক, আমাদের সমর্থন দিক, সংখ্যা বাড়া, কিন্তু চাইছেন না। ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে আলোচনা শুরু হয়েছে যে এদের নিয়ে যে সব ছবি টবিগুলো বেরোচ্ছে, নরেন্দ্র মোদী এনসিপিআই সদস্যদের নিয়ে যে সব ছবি বেরিয়েছে ব্রেকফাস্ট মিটিং এ, বা হচ্ছে অমিত শাহ বা নরেন্দ্র মোদী এদের নেতাদের নিয়ে বৈঠক, সুদীপ ব্যানার্জিদের সঙ্গে, এইসব ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং, এসবের ছবি বেরিয়েছে। তাতে বাংলায় হচ্ছে বিজেপি মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক ইনফ্লুয়েন্সার তাদের ভিডিও করে তারা বলার চেষ্টা করেছে বা সমাজ মাধ্যমে তারা বলছেন যে বঙ্গ বিজেপি এটা কি করছে, যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটে লড়ে তৃণমূলকে যে বিরুদ্ধে আক্রমণ করে তারা জিতে এসছে, সেই তৃণমূল সাংসদদের সঙ্গে হচ্ছে প্রধানমন্ত্রী মিটিং করছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করছেন এরকম দলবদলুদের সঙ্গে। এতে কিন্তু আখেরে মানুষ ভালো চোখে এটা নিচ্ছে না এবং কর্মীরাও নিচ্ছে না। এটা একটা সমস্যা। এখন কিন্তু বিজেপির দরজা তাদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। দুটো কারণ, একটা হচ্ছে বিজেপি তাদের নিলে তাদের সমস্যা হতে পারে। শুভেন্দু অধিকারীও মিটিং করেছেন এই সাংসদদের সঙ্গে। তো এখন বঙ্গ বিজেপি তো এই নিয়ে প্রশ্ন উঠেছে, ইনফ্লুয়েন্সাররা বারে বারে বলছেন যে নেতৃত্ব ঠিক করছে না। এখন শোনা যাচ্ছে দিল্লির নেতারাও চাইছেন না যে এদেরকে বিজেপিতে ঢোকানো হোক। এবং প্লাস হচ্ছে 3 জন মুসলিম সাংসদ না গেলে 17 জন হয়ে গেলে আরেকটা সমস্যা হবে 2/3 মেজরিটির, সেটা তো তারা আটকে যাবেন। এবার হচ্ছে যে টিএমসি তে শোনা যাচ্ছিল যে এর মধ্যে 6 জন, 3 জন মুসলিম সাংসদ আর 3 জন অন্য সাংসদ, একজন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার, একজন যে কি বলে উত্তর চব্বিশ পরগনা, এবং বর্ধমানে 6 জন সাংসদ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা এনসিপিআই তে থাকতে চান না, তারা তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরতে চান। তো সেখানে দাঁড়িয়ে যে যেটা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের বলেছেন যে আগে স্পিকারের কাছে গিয়ে চিঠি দাও যে আমরা এনসিপিআই তে নেই, এনসিপিআই তে যোগদান করেছি বলে আপনাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম, আপনার সঙ্গে দেখা করে জানিয়েছিলাম। আগে স্পিকারের কাছে গিয়ে চিঠি দাও, দিয়ে বলে যে আমরা এনসিপিআই তে নেই, আমরা তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসের যে ব্লক সেই ব্লকের সঙ্গে আমরা আছি, আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি দেওয়ার পর সেই চিঠি নিয়ে পার্টিকে অ্যাপ্লাই করো যে আমরা স্পিকারকে জানিয়ে দিয়েছি লিখিতভাবে যে আমরা নেই, পার্টি আমাদের বিষয়টা বিবেচনা করুক, তারপরে ভেবে দেখা যেতে পারে যে তাদেরকে দলে নেওয়া হবে কিনা। এরকম মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চাল মেরে দিয়েছেন, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছেন। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রুলিং আছে, 3 মাসের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। স্পিকার যদি এভাবে ঝুলিয়ে রাখেন তাহলে তো আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। তো এখন ব্যাপারটা হলো, এটা নিয়ে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে না, যদি তেমন কোনো যুক্তি থাকতো, মানে অভিষেকের কথায় তেমন কোনো যদি যুক্তি থাকতো এবং স্পিকার যদি কিছু করার থাকতো তাহলে স্পিকার সেই সিদ্ধান্ত নিতেন। আর তাছাড়া আমরা এখন 20 জন, ওরা 8 জন, সেই জন্য স্পিকার আসনের অদল বদল করেছেন, আমাদেরকে সামনের আসনে নিয়ে এসছেন। মানে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিটটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের 8 জনকে পিছনে দিয়ে দেওয়া হয়েছে, 20 জন এনসিপিআই সদস্যকে তৃণমূলের বেঞ্চেই সামনে নিয়ে আসা হয়েছে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিপদ মানে চারদিকে ঘনিয়ে আসছে, সদস্যপদ রাখাটাই কঠিন হয়ে যাবে, বিজেপিতে ঢুকতে না পারে, আর বিজেপিও রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা বলছেন যে এই সদস্যদের
যে কারণে বিজেপির এদেরকে ভাঙিয়ে নেওয়া, লোকসভাতে এনডিএ আলাদা ব্লক করে, এনডিএর সতীর্থ দল হিসাবে আলাদা ব্লক করে এদেরকে স্বীকৃতি দেওয়া, সেটা হচ্ছে বিজেপির মূলত 360 সাংসদের যে লোকসভার যেটা যদি সংবিধান সংশোধন বিল আসে সেইটার জন্য তাদেরকে দরকার। তো এখন যেটা হলো যে যদিও বাদল অধিবেশন শেষ হয়ে গেছে, বাদল অধিবেশনে অন্য বিল আসলো, এই এক দেশ এক ভোট বা ডিলিমিটেশন, যেগুলো সংবিধান সংশোধনের বিষয় আছে, যেখানে 2/3 মেজরিটি দরকার লোকসভা এবং রাজ্যসভাতে, সেখানে 360-এর সংখ্যা বিজেপি জোগাড় করতে পারবে না, বুঝে গেছে, ওই জন্য এবার বিলটি আনেনি, হয়তো পরবর্তীকালে শীতকালীন অধিবেশনে আনতে পারে। তো যে কারণে এদেরকে দরকার ওই সংখ্যাটা 20টা ভোট দরকার এনডিএ তরফে, তো সেইটার জন্য হচ্ছে এদেরকে ভাঙানো। কিন্তু যদি এই বিল আসে, এরা যদি এনসিপিআই তে স্বীকৃতি না পায় এবং যদি তৃণমূল সুপ্রিম কোর্টে যায় যে এইরকম হচ্ছে স্বীকৃত কোনো রাজনৈতিক দলের নয়, একটা ভুইফোর দলে হচ্ছে তারা নাম লিখেছে এবং স্পিকার তাদের স্বীকৃতি দিয়েছে, এদের সদস্যপদ খারিজ করা হোক, সদস্যপদ তো যাবে, সে তো ছেড়ে দিন। যদি সদস্যপদ তার মধ্যে নাও যায়, সুপ্রিম কোর্টে যদি তার নিষ্পত্তি না হয়, তার মধ্যে যদি কোনো বিল আসে, তাতেও এদের সমস্যা আছে। আমি যেসব রাজনৈতিক বিশ্লেষক সঙ্গে আলোচনা করছিলাম, তারা বলছেন ধরুন একটা বিল আসলো সংবিধান সংশোধন, এদের সদস্যপদ তখনো পর্যন্ত বজায় আছে, শীতকালীন অধিবেশন পর্যন্ত ধরুন বজায় আছে, কিন্তু একটা বিল আসলো যে বিলটাতে সংবিধান সংশোধন হবে এবং হচ্ছে সেখানে বিজেপি 360 জন সদস্য দরকার, মানে ভোট দরকার, এদের 20 জন থেকে গেল, এনসিপিআই এর হয়ে থেকে গেল। কিন্তু তৃণমূল যদি হুইপ জারি করে দেয় যে এই বিলের বিরুদ্ধে তারা ভোট দেবে, তাহলে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট দিতে পারবে না বিজেপিকে ওই বিলের পক্ষে। কারণ হচ্ছে যদি ততক্ষণ তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য থেকে যাবে, যারা এনসিপিআই তে কনভার্ট না হবে বা বিজেপিতে না ঢুকতে পারবে, কোন বিল এনে তৃণমূল হুইপ জারি করে দিলে কিন্তু যে আমরা বিলের বিরুদ্ধে ভোট দিতে হবে সব সদস্যকে, সেই হুইপ অমান্য করে যদি বিজেপিকে এরা ভোট দেয়, 20 জন সাংসদ ভোট দেয় বা 17 জন, যাই হোক, যদি ইউসুফ পাঠানরা ভোট নাও দেয়, দিলে কিন্তু তাদের সদস্যপদ এমনি খারিজ হবে। কারণ হচ্ছে যে মূল রাজনৈতিক দল সেদিন হুইপ জারি করে, সেই হুইপের অমান্যতা করে অন্য পক্ষকে ভোট দিলে তার সদস্যপদ এমনি খারিজ হতে হয়, তার জন্য স্পিকারকে বেশি খাটাখাটি করতে হয় না। এখন মহা পেঁচে, বিজেপিতে ঢোকা যাবে না, এনসিপিআই কে স্বীকৃতি দিতে পারছে না স্পিকার, তাতে সদস্যপদ খারিজ হবে, স্বীকৃতি না দিলে তৃণমূল সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে খারিজ হবে, এদিকে হুইপ জারি হলে এমনি খারিজ হবে, হুইপের বিরুদ্ধে ভোট দিলে বিজেপি তাদের দরকার পড়বে না, যদি ভোটে দিতে না পারে তাদেরকে রেখে লাভ কি? এই সব কি বলে চক্রব্যূহ থেকে কিন্তু এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা কিন্তু আর বেরিয়ে আসতে পারছেন না। ভূপেন্দ্র যাদবের বাড়িতে দুপুরে বৈঠক, সন্ধ্যেবেলায় শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রের আসর, পরে হচ্ছে কি বলে ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে লাঞ্চ, ভাপা ইলিশ, হচ্ছে কষা মাংস, অনেক ব্রেকফাস্ট লাঞ্চ খাওয়া হয়েছে। এখন কিন্তু ফার্স্ট কিন্তু আরো হচ্ছে ক্রমশ গলায় পেঁচিয়ে ধরছে, আর কিন্তু সেখান থেকে বেরোনো যাচ্ছে না। দেখা যাক যে আগামী 1 মাসের মধ্যে, কারণ 19শে জুন থেকে 19শে জুলাই, 19শে আগস্ট, 19শে জুন থেকে ধরলে 19শে জুলাই, 19শে আগস্ট, 19শে সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বরের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের সদস্যপদ খারিজ করবেন কিনা। যদি না করে, যদি সুপ্রিম কোর্টে যায়, যদি খারিজ হয়ে যায়, তাহলে তো গল্প শেষ। আর না খারিজ হলে কি হয় ভবিষ্যতে, তার দিকে নজর রাখছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।